আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি মিঠু হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ। সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন, জানালেন ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে শিল্প কারখানা, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর তথ্য। শনিবারও গণপরিবহনে উঠতে যাত্রীদের ভোগান্তি, ট্রেনে সামাজিক বিধি ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা অপেক্ষাকৃত ভালো। চাহিদার চেয়ে বেশি মজুদ আছে, রমজানে ছোলার দাম বাড়বে না, ডাল ব্যবসায়ী সমিতির সভাপতির আশ্বাস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দেশে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ায় সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, শিফটিং ডিউটি ও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্প কারখানা খোলা রাখা যাবে। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 18 মার্চ প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর মহামারী নিয়ন্ত্রণে 2020 সালের 23 মার্চ প্রথমবারের মতো সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। শুরুতে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা হলেও পরে তার মেয়াদ বাড়ে কয়েক দফা। টানা 66 দিনের সাধারণ ছুটি শেষ হয় গত বছরের 30 মে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে শুক্রবার সকাল পর্যন্ত দেশে 6,24,594 জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে 9,155 জনের, আর সুস্থ হয়েছেন 5,47,411 জন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রথম দফার চেয়ে হতে পারে আরও মারাত্মক, তাই আবারও লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুরা। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, নির্ধারিত শর্ত মানলে খোলা রাখা যাবে শিল্প কারখানা। দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার 2-3 দিনের মধ্যেই সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে এক সপ্তাহের জন্য। এবং সেক্ষেত্রে লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং এর মাধ্যমে তারা কলকারখানায় কাজ করতে পারে। গত বছর ছুটি ঘোষণা করার পাশাপাশি এলাকা ভিত্তিক লকডাউন কার্যকর করা হলেও পুরো দেশব্যাপী এই প্রথম এমন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাসযাত্রায় ভোগান্তির শেষ নেই রাজধানীবাসীর। শনিবার সরকারি কর্মদিবস না হওয়া সত্ত্বেও গণপরিবহনে উঠতে যাত্রীদের ছিল দীর্ঘ অপেক্ষা। যাত্রাপথেও স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত, তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলোতে সামাজিক বিধি, স্বাস্থ্যবিধি মানার প্রবণতা অপেক্ষাকৃত ভালো। করোনার প্রেক্ষিতে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের নতুন নিয়ম চালুর পর থেকে বাসে উঠতে এ ভোগান্তির চিত্র নিয়মিত। নারীদের ভোগান্তি আরও বেশি। অফিস চালু অথচ গণপরিবহনের সিট অর্ধেক। এই অবস্থায় প্রতিনিয়ত লড়তে হয় অফিসগামী সাধারণ মানুষের। অফিস আদালত সীমিত না করে দিয়ে গাড়ি ঘোড়ায় সীমিত যাত্রী বহন করছে, এটা আমাদের জন্য তো খুবই পেনফুল। গাড়িতে লোক করতে থাকে, মানে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো ইয়ে করে না, কিন্তু ভাড়া অধিক আদায় করতেছে। নারীদের জন্য তো অবশ্যই এটা ভোগান্তি, ছেলেরা তো লাভ দিয়ে উঠে যেতে পারে, বাট আমাদের জন্য তো সেটা রিস্কি হয়ে যায় না। বাসে হুড়োহুড়ি করে উঠতে গিয়ে কিছুই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধির। করোনার তীব্রতা বাড়লেও এখনও মাস্কবিহীন অনেক যাত্রী। বাসে উঠতে যাত্রীদের জন্য নেই হ্যান্ড স্যানিটাইজার। অজুহাতের শেষ নেই পরিবহন শ্রমিকদের। হ্যান্ড ওয়াশ এতদিন নেই 2 দিন 3 দিন হইতেছে, আজকের মধ্যে নিয়ে নিই। আমরা চেষ্টা করি মানে সিরিয়াল দিয়ে ওঠানোর জন্য আর কি, কিন্তু তারা উঠান না, তারা পারাবারি করে ওঠে। উপর চেক করব, তারপর যদি দেখা যাচ্ছে যে আমি তো 2 জন পাই, তাহলে অলরেডি আমি 1 জন করে নিয়ে যাব। এটা আমি অ্যালাউ করছি না। তবে বিপরীত চিত্র ট্রেন যাত্রায়।
যাত্রী অর্ধেক হলেও ভাড়া আগের মতোই, পুরো রাষ্ট্রায়ত্ত এই গণপরিবহনে। অর্ধেক যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে প্রতিটি ট্রেন। স্টেশন ম্যানেজারের দাবি, স্বাস্থ্যবিধি মানতে করণীয় সবই করছে রেল কর্তৃপক্ষ। আমরা কিন্তু মাস্ক ছাড়া কাউকে টিকিট দিচ্ছি না, বা ভ্রমণ তো দূরের কথা, মানে ট্রেনে ভিতরে প্রবেশ করতে দিচ্ছি না। আমাদের মোবাইল কোড পরিচালিত হবে, আগামীকালকে মোবাইল কোড আছে, পরশু দিনে মোবাইল কোড আছে, 4-5 তারিখে। আমরা আশা করি যে যারা মাস্ক পরিধান করে না, স্বাস্থ্যবিধি মানে তাদের জরিমানা আওতা আনতে পারলে বা তাদের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করলে হয়তো বা একটু মানা সম্ভব হবে। লঞ্চের ভাড়া বৃদ্ধি কার্যকর হয়েছে, তবে অর্ধেক যাত্রী বহনের নিয়ম মানার ক্ষেত্রে কোনো তৎপরতাই চোখে পড়েনি সদরঘাটে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। করোনার প্রধান উপসর্গ এখন শ্বাসকষ্ট। টেস্টেও তা ঠিকভাবে ধরা পড়ছে না, যেতে হচ্ছে সিটি স্ক্যানে। সমস্যাটি বুঝতে হাতের কাছে অক্সিমিটার সহ বাকি ব্যবস্থা নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। আর সমস্যা ধরা পড়ার সাথে সাথে একটুও দেরি না করে যেতে হবে হাসপাতালে। সংক্রমণের ব্যাপকতার সাথে তৈরি হচ্ছে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট, বদলাচ্ছে উপসর্গ। দিনকে দিন তা ভয়ঙ্কর রূপ নিচ্ছে, উল্টো ঘটনাও ঘটছে। সব উপসর্গ থাকার পরও করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসছে। একই রোগীর সিটি স্ক্যানে গিয়ে ধরা পড়ছে করোনা পজিটিভ। যত দিন যাচ্ছে আমরা নতুন নতুন তথ্য পাচ্ছি, তো এমন রোগী আমরা পাই টেস্ট করে নেগেটিভ কিন্তু বুকে ইনভলভমেন্ট দেখা যায়। তার মানেটা হলো চেস্টের প্রবলেমটা সবচেয়ে বেশি, বিশেষ করে বর্তমানে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বুকের চাপ, এগুলো যদি রোগী বলে কোভিড টেস্ট আমাদের করবোই, পজিটিভ হয়তো হলে, যদি পজিটিভ নাও হয় তাহলে তার বুকে একটা সিটি HRCT বলে একটা সিটি স্ক্যান করতে হবে। আগে মানুষ অসুস্থ হতো, জ্বর হতো, কাশি হতো, আস্তে 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 একটা সময় গিয়ে শ্বাসকষ্ট হতো। এখন দেখা যাচ্ছে তার জ্বর কাশিও নাই, হঠাৎ করে তার রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট নিয়ে শুরু হয়ে গেছে, স্যাচুরেশন কমে যাচ্ছে, অতি দ্রুত তাকে হাসপাতালে আসতেছে। জ্বর কাশির বাইরে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় উপসর্গ কাহিল করে ফেলছে দ্রুত। আইসিইউতে নেওয়া তখন জরুরি, কিন্তু সিট পাওয়া তো কঠিন। করোনার নতুন ঢেউয়ে এরই মধ্যে রোগীতে ঠাসা হাসপাতালগুলো। তাই সবাইকে আগে থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সবাই জানে যে ওই যে আঙ্গুলে একটা যন্ত্র লাগালে দেখা যায় যে আমার স্যাচুরেশন কত। পরিষ্কার কথা, আমার 92 SpO2 যদি 92%-এর নিচে নেমে যায় তার অক্সিজেন লাগবে। অক্সিজেন দেওয়ার অনেকগুলো এই মেথড আছে। এই পর্যন্ত চিকিৎসাটা যে কোনো জায়গায়, ওয়ার্ডে, আইসিইউ সব জায়গায় দেওয়া সম্ভব। শ্বাসকষ্ট এই ধরনের লক্ষণ হলে তাকে আসলে ইমিডিয়েটলি নিকটবর্তী কোনো হাসপাতালে যেতে হবে। সুতরাং কেউ যেন অবহেলা না করেন, ইগনোর না করেন বা দেখি করে এসব করবেন না। দুই চিকিৎসকই মনে করেন করোনার চোখ রাঙানি থামাতে সবার আগে দরকার জনসচেতনতা, নইলে ভয়াবহ পরিণাম অনিবার্য। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর শেখ সেলিম বলেছেন, বিএনপি হেফাজত বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, সে কারণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান করেনি তারা। তবে বিএনপি যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ বলেছেন, দেশ এক বড় সংকটে, সেই সংকট গণতন্ত্রের সংকট। শনিবার সংসদ অধিবেশনে তারা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে শিশু দিবাযত্ন প্রতিষ্ঠার বিধান রেখে একটি বিল উত্থাপন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন্নেসা ইন্দিরা বিলটি উত্থাপন করলে তা যাচাই বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠান স্পিকার। এছাড়া আরও কয়েকটি বিল ও একাধিক প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন সংসদে উত্থাপন করা হয়। পরে আলোচনায় অংশ নিয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ সেলিম ও বিএনপির হারুনুর রশিদ। 26শে মার্চ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বিএনপি জামাত, স্বাধীনতা বিরোধী হেফাজতে ইসলাম হাটাজারিতে তাণ্ডব চালায়। তারা থানা আক্রমণ করে, পুলিশের উপর আক্রমণ করে, পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়। স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতা পথে যাদের বিন্দুমাত্র বিশ্বাস রাখে তারা কোনোদিন এই জঘন্য কাজ করতে পারে না। 50 বছর পূর্তি আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমরা আজকে কি এই সুবর্ণ জয়ন্তীতে আমরা লাশ উপহার দিলাম মাননীয় স্পিকার? আমরা কি শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে কোথাও সুবর্ণ জয়ন্তী পালন করতে পেরেছি? হেফাজতের সাথে তো সরকার আলোচনা করেছে, যখন ভাস্কর্য আর মূর্তি নিয়ে যখন দেশে একটা সংঘাতের তৈরি হলো। মাননীয় স্পিকার, এর আগেও তো সরকার হেফাজতের সাথে আলোচনা করেছে। আলোচনা করতেন যে এই অবস্থায় যে বিদেশি মেহমানরা আসছে, সেখানে তোমরা এই বিক্ষোভ কর্মসূচি বা এগুলো তোমরা বন্ধ রাখো। সেই ক্ষেত্রে এখানে বিএনপিকে কেন জড়ানো হচ্ছে মাননীয় স্পিকার? আমার প্রশ্ন হচ্ছে
যে আজকে যদি রমজানকে সামনে রেখে চাহিদা বেড়ে যায় ছোলার। প্রতি বছরই এর দাম নিয়ে বিপাকে থাকেন সাধারণ ভোক্তারা। তবে এবছর ছোলার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। মামুন আব্দুল্লাহর রিপোর্টে দেখুন বিস্তারিত। রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা। সারাদিন পুষ্টির যোগান দিতে এর কদর মাসব্যাপী। অন্য সময়ের তুলনায় চাহিদা বেশি থাকায় প্রতিবারই পণ্যটি কিছুটা বাড়তি দামে কিনতে হয় ক্রেতাদের। তবে এবারের চিত্র ভিন্ন। বাজার ঘুরে দেখা যায় গতবারের চেয়ে কেজিতে 5 টাকা কমে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 60 থেকে 75 টাকায়। আর কেজিতে সর্বোচ্চ 20 টাকা কমে মানভেদে ডাল বিক্রি হচ্ছে 62 থেকে 70 টাকায়। 5-7 টাকা কম, শুধু খ্যাঁচির দাম 20 টাকা কম। গত খ্যাঁচির 90 টাকা, আজকের বাজার 69 টাকা, 21 টাকা কম কেজিতে। তবে খুচরা পর্যায়ে ছোলার দর নিয়ে ক্রেতা বিক্রেতার মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গতবারে ছোলা নিয়েছি 140 টাকা, এবার গেলে 90 টাকা কেজি। গত বছর তো আমরা ছোলা কিনছি 65 থেকে 70 টাকা, এই বছর তো 80 টাকা চাইতেছে। গেছে বছর ছোলা ছিল 80 টাকা, এবার আমরা ছোলা বিক্রি করতেছি 70 টাকা, 75 টাকা, 80 টাকা। ভালো মানের ছোলা হলো 80 টাকা। কানাডা, অস্ট্রেলিয়া, ভারত এবং বার্মা থেকে আসা এসব পণ্যের সরবরাহ যে কোনো সময়ের চেয়ে ভালো বলে জানান ব্যবসায়ীরা। দেশের বাজারে ঢোকার অপেক্ষায় পাইপলাইনে যথেষ্ট পরিমাণ পণ্য থাকায় রমজানে ঘাটতির কোনো আশঙ্কা নেই বলে জানান তারা। প্রচুর পরিমাণ বুট আসতেছে আর প্রচুর পরিমাণ মজুদ আছে। দাম বাড়ার সম্ভাবনা খুবই কম, কারণ চাহিদা অনুযায়ী আশা করা যায় মাল পর্যাপ্ত পরিমাণ আছে। ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, আন্তর্জাতিক বাজারে গতবারের চেয়ে প্রতি টনে ছোলার দর $50 বেশি। তবুও দাম বাড়বে না বলে জানান তিনি। আন্তর্জাতিক বাজারে মালের দাম বাড়তি থাকলেও আমাদের এখানে সেরকম চাহিদা না থাকার কারণে মালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। ব্যবসায়ী সমিতির তথ্য মতে প্রতি বছর রমজানে 1 লাখ মেট্রিক টন ছোলার চাহিদা থাকলেও দেশে মজুদ রয়েছে 1.5 লাখ মেট্রিক টন ছোলা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। হঠাৎ করে লকডাউনের ঘোষণা দেয়ায় বাজারে নিত্যপণ্যের ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। একটু সময় নিয়ে লকডাউনের মতো ঘোষণা দেয়া দরকার বলে অভিমত তাদের। শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় রাজধানীর কারণ বাজারে এমনিতেই ভিড় একটু বেশি, তার উপর লকডাউনের ঘোষণা শুনে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে অনেকেই বাজারে আসতে শুরু করেন। এই খবরের আগে যারা বাজারে গেছেন তারা সোমবার থেকে লকডাউন হবে এমন ঘোষণায় কিছুটা বাড়িয়ে পণ্যদ্রব্য কিনছেন। তবে পণ্যদ্রব্যের দামের ওপর এর প্রভাব এখনো তেমন পড়েনি, আগের দামেই সবকিছু বিক্রি হচ্ছে। এদিকে বিক্রেতারা বলছেন, করোনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক না থাকায় লকডাউন হলেও পণ্যদ্রব্যের ওপর তেমন প্রভাব পড়বে না। চালসহ নিত্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে বলে দাবি তাদের। কেনাকাটার জন্য ক্রেতাদের হুড়োহুড়ি না করার অনুরোধ ব্যবসায়ীদের। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 2523টি নমুনা পরীক্ষা করে 467 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী নতুন আক্রান্তদের মধ্যে নগরে 385 জন এবং উপজেলায় 82 জন। এই পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা 41,268 জন এবং মোট মৃত্যু 389। এদিকে চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সন্ধ্যা 6টার পর থেকে ওষুধের দোকান, মুদি দোকান, কাঁচা বাজার ছাড়া সব দোকানপাট, শপিং মল, রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল থেকে এই নির্দেশনা 14 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এদিকে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সুন্দরবনের পর্যটন স্পটগুলো বন্ধ ঘোষণা করেছে বন অধিদপ্তর। এই নির্দেশনা বাস্তবায়নে শনিবার সকাল থেকে স্পটগুলোতে টহলে নেমেছে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বন বিভাগ। কোনো পর্যটককে বনে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখনও যারা সুন্দরবনে রয়েছেন তাদের বের করে আনা হচ্ছে। এর ফলে সুন্দরবনের করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, হিরন পয়েন্ট, দুবলা ও টাইগার পয়েন্ট সহ সবকটি টুরিস্ট স্পট পর্যটক শূন্য হয়ে পড়েছে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় 15 এপ্রিল পর্যন্ত বনের সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন জানালেন ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে শিল্প কারখানা, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর তথ্য। শনিবারও গণপরিবহনে উঠতে যাত্রীদের ভোগান্তি, ট্রেনে সামাজিক বিধি ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা অপেক্ষাকৃত ভালো।
চাহিদার চেয়ে বেশি মজুদ আছে, রমজানে ছোলার দাম বাড়বে না, ডাল ব্যবসায়ী সমিতির সভাপতির আশ্বাস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।